হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে তোমাদের সামনে যেটা শুরু করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, দ্যাট ইজ আমি একটা তোমাদের কাছে নতুন সিরিজ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে রেলওয়ের যে সায়েন্সের তোমাদের রেলওয়ে টেকনিশিয়ান, এনটিপিসি, এলপি, গ্রুপ ডি, জুনিয়র ইঞ্জিনিয়ার প্রভৃতি পরীক্ষাগুলো হতে চলেছে। তো আমি তোমাদের কি করব না, এলপি টেকনিশিয়ান যেহেতু পরীক্ষাটা আগে হবে, তাই এলপি টেকনিশিয়ান বিগত 2018-তে যত প্রশ্ন যত শিফট হয়েছে সেগুলো শিফট অনুযায়ী আমি করাতে চলেছি। তোমাদের দুটো জায়গা থেকে আমি সায়েন্সটা কমপ্লিট করছি, এরপর ম্যাথ, জিআই এবং জিকে এই পোর্শনটাও আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। আপাতত সায়েন্সটা আমি তোমাদের কমপ্লিট করাবো, ঠিক আছে? তো আমি তোমাদের সিবিটি ওয়ান, কারণ তোমাদের এবছর একটাই সিবিটি, তো সিবিটি ওয়ান গুলো যেভাবে তোমাদের চলছে, মানে যেভাবে তোমাদের 2018-তে হয়েছিল, সেখানে সিবিটির শিফট অনুযায়ী তোমাদের আমি প্রশ্নগুলো করাবো। তো প্রত্যেকটা শিফটেরই প্রশ্ন থাকবে, এবং যারা সায়েন্সের ফান্ডামেন্টালটা ক্লিয়ার করে নিয়েছো অথবা যারা সায়েন্স পড়া শুরু করেছো, তাদের প্রত্যেকের জন্য এটা বেনিফিশিয়াল হবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে তোমরা যখন কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে সেটা আরো ভালো করে বুঝতে পারবে, তখন তোমাদের পড়ার প্রতি এনার্জিও বাড়বে এবং পড়তেও ভালো লাগবে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা এটা দেখো, ক্লাসটিকে এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইভাবে তোমাদের কিন্তু সিরিজটা চলবে। আর এবং যারা নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে শেয়ার করবে, লাইক করবে, তাহলে আমি ক্লাসগুলো আরো কন্টিনিউ করবো। তো আমাদের টার্গেটটা একটু ভালো করে দেখে নিই। আমাদের প্রত্যেকের টার্গেট হচ্ছে 40/40, অর্থাৎ 40-এর মধ্যে 40 টার্গেট। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে জেনারেল সায়েন্স থেকে কিন্তু 40 নাম্বার থাকে, আর বাকি 25-25-50 এখান থেকেও তোমাদের 50/50 টার্গেট রাখা উচিত। বাকি এই 40/40টাও আমি তোমাদের করিয়ে দেবো। বাকি এই 10 নাম্বার তো তোমরা নিজেরাই জানো। তো আমি এখানে কি করাবো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা একটু দেখে নাও। এই ব্যাচটার মধ্যে যে ব্যাচটা, এই ব্যাচটা মানে ফ্রি ব্যাচ, যেটা ইউটিউবে আমার চলবে। প্রথমে তোমাদের করাবো এএলপি টেকনিক্যাল মানে টেকনিশিয়ান, যেটা হচ্ছে সিবিটি ওয়ান, কোশ্চেন এর অ্যান্সার 2018-তে সমস্ত কিছু। আর এনটিপিসি সিবিটি ওয়ান 2019 এবং রেলওয়ে গ্রুপ ডি 2018-19 প্রত্যেকটা জায়গার তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু করাবো। তাই প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে করো, এবং আমি প্রত্যেকটা ক্লাসে 40টা প্রশ্ন আলোচনা করব। আশা করি তোমরা সেগুলো ভালোভাবে শুনবে এবং ভালোভাবে দেখতে পারবে, ঠিক আছে? তো এইবার দেখো কি হচ্ছে ব্যাপারটা। চলো, প্রথম যে আজকের যে ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 9th আগস্ট 2018 শিফট ওয়ান এবং শিফট টু, অর্থাৎ 9th আগস্ট 2018 এর শিফট ওয়ান এবং শিফট টু তে এলপি সিবিটি ওয়ান এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সায়েন্স থেকে, সেগুলো নিয়ে আলোচনা করবো। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট। তার আগে আমার ব্যাচের সম্পর্কে একটু বলে দিই। আচ্ছা, ব্যাচ সম্পর্কে পরে বলছি। তোমরা প্রত্যেকে জানো নিশ্চয়ই একটা ব্যাচ চলছে, অ্যাডমিশন নিতে পারো, অনেকেই অ্যাডমিশন নিয়েছে, তোমরাও অ্যাডমিশন নিতে পারো। আদারওয়াইজ চলো দেখো প্রশ্ন দেখো। ফার্স্ট প্রশ্ন বলছে ফোকাস দৈর্ঘ্য এফ যুক্ত একটি উত্তল দর্পণ একটি তরলে নিমজ্জিত করা হয়েছে। অর্থাৎ একটা উত্তল দর্পণের কি হচ্ছে না, ফোকাসটা কত না, তার ফোকাসটা হচ্ছে এফ। এফ ফোকাস যুক্ত একটা উত্তল দর্পণ কি করা হয়েছে না, বায়ু থেকে তাকে জলে নিমজ্জিত করা হয়েছে, জলে নিমজ্জিত করা হয়েছে। ফলে তরলের দর্পণের ফোকাল দৈর্ঘ্য কত হবে? এবং এই যে মিউ, এই মিউ মানে কি? মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক দিয়েছে না, জলের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে 4/3। তাহলে এখানে তোমাকে বলতে হবে যে অপশন এ 4/3f, অর্থাৎ তার যে ফোকাস দৈর্ঘ্যটা কত হবে। অপশন বি 3/4f, অপশন সি 7/3f, নাকি অপশন ডি এফ। ভালো করে যদি তোমরা পড়ো এবং ভালো করে যদি অপটিক্সের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা যদি তোমরা ক্লিয়ার করে থাকো, বা আলোর চ্যাপ্টারটা ক্লিয়ার করে থাকো, তাহলে দেখবে যে মিডিয়ামের ওপর, অর্থাৎ মিডিয়াম মানে কি, মনে করো এটা বায়ু মাধ্যম, এটা বায়ু মাধ্যম, আবার এটা হচ্ছে জল মাধ্যম, অর্থাৎ এটা হচ্ছে লঘু মাধ্যম। বায়ু মাধ্যমের ঘনত্ব জল মাধ্যমের ঘনত্ব থেকে কম, এটাকে আমরা বলবো লঘু মাধ্যম। একটা হচ্ছে লঘু মাধ্যম, একটা হচ্ছে ঘন মাধ্যম। এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো যাচ্ছে, লঘু মাধ্যমে থেকে যখন ঘন মাধ্যমে আলো যাচ্ছে, আলোর বেগের পরিবর্তন হচ্ছে। দেখো এখানটা বেগ বেশি ছিল, এখানটা বেগ কম হয়ে গেল, ফলে এই যে রেটা ডেভিয়েশন হলো, ওটা নর্মালের দিকে সরে এলো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আলোর বেগের পরিবর্তন হবে, কিন্তু তার ফোকাস দৈর্ঘ্যের কোন রকম পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের যে এই যে দর্পণ, সেই দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, অর্থাৎ এফ হয়ে যাবে। যারা এই আগের অপশন তিনটি উত্তর দাগালে তারা কিন্তু ভুল করবে, ঠিক আছে? চলো নেক্সট। নেতিবাচক ত্বরণের বিপরীত দিকে কি ঘটে? নেতিবাচক ত্বরণ মানে কি, যে ত্বরণটা তার বিপরীত ত্বরণ বা মন্দন বলতে পারো। তাহলে মন্দনের বিপরীত দিকে কি ঘটবে? মন্দনের বিপরীত দিকে কি ঘটবে? অবশ্যই যেটা ঘটবে সেটা হচ্ছে বেগ। তার মানে নেতিবাচক ত্বরণের বিপরীত দিকে কি ঘটে? নেতিবাচক ত্বরণের বিপরীত দিকে ঘটে হচ্ছে বেগ। ক্লিয়ার? চলো নেক্সট।
কোন প্রক্রিয়া বিশুদ্ধ গলিত আকরিক থেকে অত্যন্ত সক্রিয় ধাতু পাওয়া যায়? আচ্ছা, এই প্রশ্নটা আমাদের এসেছে ধাতু এবং অধাতুর চ্যাপ্টার থেকে এসেছে। ধাতু এবং অধাতুর চ্যাপ্টার থেকে এই প্রশ্ন এসেছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আরআরবি 2018 থেকে নেওয়া। এবং তোমরা একটা কথা মনে রেখে দাও, আরআরবি কিন্তু প্রচুর প্রশ্ন কপি করে, তো এই প্রশ্নগুলো তোমাদের হুবহু কপি দেখতে পারো, মানে হুবহু কপি আকারে দেখতে পারো তোমাদের যে রিসেন্ট যে এক্সাম গুলো হবে সেখানে, মানে রিসেন্ট আরআরবি প্রত্যেকটা এক্সামে তোমরা দেখতে পারো। তো দেখো, ক্যালসিনেশন, ইলেকট্রোলাইসিস, রোস্টিং নাকি কোনো উপযুক্ত হ্রাসকারী এজেন্ট দ্বারা, অর্থাৎ না বিশুদ্ধ গলিত আকরিক থেকে সক্রিয় ধাতু যখন আমরা এক্সট্রাকশন করছি, সেই সক্রিয় ধাতু এক্সট্রাকশনের ক্ষেত্রে কোন প্রক্রিয়াটা ব্যবহার করা হয়, ক্যালসিনেশন, ইলেকট্রোলাইসিস, রোস্টিং নাকি কোনটা? তো তার জন্য আমাদের একটা ছক মনে রাখতে হয়, যেই ছকটা মনে রাখলে এটা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ব্যাপারই না, সেটা হচ্ছে এই ছকটা। ছকটা কি না, এই ছকটা থেকে দেখো, যখন মেটাল অফ হাই রিয়েক্টিভিটি, অর্থাৎ যে সমস্ত মেটাল গুলো হাইলি রিয়েক্টিভ, তাকে আমি কিসের দ্বারা পার্থক্য করবো না, ইলেকট্রোলাইসিস ও মোল্টেন ওর, অর্থাৎ ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে তাকে আমি পৃথক করব। তাহলে আমরা যে ওর গুলো পাচ্ছি, অর্থাৎ যে আমরা যে খনিজ গুলো পাচ্ছি, সেই খনিজ বা আকরিক যেগুলো আছে, সেই আকরিক গুলোকে কি হবে না, আকরিক গুলোকে তিনটে প্রসেস, মানে তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে হাই রিয়েক্টিভিটি, মেটাল অফ হাই রিয়েক্টিভিটি, একটা হচ্ছে মিডিয়াম রিয়েক্টিভিটি, একটা হচ্ছে লিস্ট রিয়েক্টিভিটি। লিস্ট রিয়েক্টিভিটি কিভাবে করব না, রোস্টিং দ্বারা করবো। তার মানে রোস্টিং যেটা লেখা আছে এটা কি না, এটা হচ্ছে কম সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু। তাহলে এখানে বলেছে অত্যন্ত সক্রিয়, তার মানে উত্তর কি হয়ে যাবে, ইলেকট্রোলাইসিস। যদি এখানে বলেছে দেখো ক্যালসিনেশন, ক্যালসিনেশন মানে কি, এটা হচ্ছে মধ্যম, মানে মধ্য প্রকারের সক্রিয় ধাতু, মধ্য সক্রিয় ধাতু। তার মানে দেখো যে একটা প্রশ্ন থেকে আমি কতগুলো উত্তর জেনে নিলাম। তার মানে পরীক্ষায় যদি অত্যন্ত সক্রিয় না এসে কম সক্রিয় আসে, তখন আমি রোস্টিং করব। যদি বলা হয় যে মধ্য প্রকার বা মিডিয়াম আকারের সক্রিয় ধাতু, তখন আমি ক্যালসিয়াম করব, মানে সরি ক্যালসিনেশন করব। আর এইটা যে প্রশ্নটা রয়েছে অত্যন্ত সক্রিয় ধাতু, তার উত্তর হয়ে যাবে ইলেকট্রোলাইসিস। ক্লিয়ার? নিচের কোনটি স্যাপ্রোট্রফ? এবার কথা হচ্ছে স্যাপ্রোট্রফ মানেটা তোমাদের বুঝতে হবে, তাহলে পেরে যাবে। এটা কোথাকার প্রশ্ন, কোন চ্যাপ্টার গুলো আমি তোমাদের বলে দিচ্ছি, মানে কোন কোন চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো এসেছে। অনেকে চ্যাপ্টার বুঝতে পারো না, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে, তাদের কিন্তু অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে? আর সমস্যার সমাধান আমি করে থাকি। আমাদের পেড ব্যাচে জয়েন হতে গেলে এই নাম্বারটায় ফোন করে নিতে পারো। যদি কেউ মনে করে স্যার পেড ব্যাচটা দরকার, অনেকেই ভর্তি হয়েছে ইউটিউব ক্লাস দেখে। এই বছর প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়েছে, আগের বছর প্রচুর ছেলে মেয়েকে আমি কি বলবো, আমি বলবো না, ওরা নিজেরা খেটেছে, আমি শুধু রাস্তাটা দেখিয়ে দিয়েছি, তাই চাকরিটা পেয়েছি। যাই হোক, নিচের কোনটি স্যাপ্রোট্রফ? অর্থাৎ স্যাপ্রোট্রফ মানে কি, স্যাপ্রোট্রফ মানে হচ্ছে যে যারা মৃত, বিভিন্ন রকম যে মৃত, পচা, গলা, এই সমস্ত উপরে যারা জন্মায় তাদেরকে বলে স্যাপ্রোট্রফ। কোনগুলো হবে, পায়রা স্যাপ্রোট্রফ, পায়রা তো একটা প্রাণী, একটা পাখি, তাহলে এটা হবে না, অপশন এ হবে না। নেক্সট হচ্ছে মাশরুম। মাশরুম মানে কি, মাশরুম মানে হচ্ছে ছত্রাক, মাশরুম মানে ছত্রাক। শৈবাল মানে কি, শৈবাল মানে এটা জলে জন্মায়, থ্যালোপাইটস, এটা একটা কি, উদ্ভিদ, এটা হবে, এটা হবে না, মানুষ তো হবে না। উত্তর কি হয়ে যাবে, মাশরুম। দেখবে মাশরুম বা ছত্রাক কি হয়, তাই মাশরুম বা ছত্রাক কে আমরা বলি স্যাপ্রোট্রফ। স্যাপ্রোট্রফ মানে কি, স্যাপ্রোট্রফ মানে পচা, গলা, এই সমস্ত বিভিন্ন জীব, যে এগুলো, এই সমস্ত যে বিভিন্ন রকম বস্তু রয়েছে তাদের ওপর এটা জন্মায়। আমরা প্রত্যেকে জানি যে ছত্রাক কিন্তু মৃতজীবী হয়, অর্থাৎ মৃত যে জীব রয়েছে তার পুষ্টিরস সংগ্রহ করে তারা সেটা কিন্তু বেঁচে থাকে। অটোট্রপিক মানে কারা, অটোট্রপিক মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অটোট্রপ বলা হয় তাদের। যেমন কারা, প্ল্যান্ট বা উদ্ভিদ, এরা কি করতে পারে, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর হেটেরোট্রফ কারা না, যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্য কারোর উপর বেঁচে থাকে। যেমন মানুষ হচ্ছে অন্য প্রাণীর উপর বেঁচে থাকে, অর্থাৎ মানে কি বলবো, যে অন্য উদ্ভিদ খেয়ে বাঁচে, তো তখন সেটা হচ্ছে হেটেরোট্রফ, ঠিক আছে? নিচের কোনটি অক্টেভ শ্রেণীবিভাগ নিউল্যান্ডের সূত্রের শেষ মূল? অর্থাৎ নিউল্যান্ডের যে অক্টেভ সূত্র রয়েছে, এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন? এটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর প্রশ্ন। কেমিস্ট্রির পর্যায় সারণী খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি তোমাদের প্রশ্নগুলো আলোচনা করার সময় দেখবে টপিক গুলো বলে যাচ্ছি, কারণ যখন পরবর্তীতে আমরা শিফট 3, নেক্সট সিবিটি, মানে পরে তারপরের একটা দিনের প্রশ্ন, সেগুলো যখন আলোচনা করবো, এএলপি, তারপর এনটিপিসি, তারপর আরপিএফ, এগুলো যখন তোমাদের সিবিটি গুলো, প্রিভিয়াস সিবিটি গুলো নিয়ে আসবো, দেখবে এই টপিক গুলো থেকেই পার্টিকুলার আবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। তো টপিক গুলো তোমরা একটু খাতার মধ্যে নোট করে নাও। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে স্যার কোন কোন টপিক গুলো পড়বো, তো সেক্ষেত্রে টপিক গুলো তোমরা একটু নোট করে নাও। নিচের কোনটি অক্টেভ শ্রেণী বিভাগের নিউল্যান্ডের সূত্রের শেষ মৌল? দ্যাট ইজ রেডিয়াম, থোরিয়াম, আয়রন নাকি রোডিয়াম? রেডিয়াম নাকি রোডিয়াম? তাহলে কি হয়ে যাবে, থোরিয়াম। থোরিয়াম হচ্ছে নিউল্যান্ড যে অক্টেভ ল রয়েছে। অক্টেভ মানে কি, অক্টেভ মানে হচ্ছে প্রথম যে এলিমেন্টটা থাকবে তার সঙ্গে 8 নম্বর এলিমেন্টটার সঙ্গে কি থাকবে না, মিল থাকবে, এটাকে আমরা বলছি অক্টেভ ল।
এটা পর্যায় সারণীতে রয়েছে, অর্থাৎ যেমন সা রে গা মা পা ধা নি সা, সা থেকে সা দেখবে একটার সঙ্গে স্বরলিপির সঙ্গে প্রথমটার সঙ্গে 8 নম্বরটা মিল রয়েছে, সেটার উপর ভিত্তি করে নিউল্যান্ডের অক্টেভ লটা কিন্তু হয়েছিল। এটা হচ্ছে কিন্তু আমাদের পর্যায় সারণীতে রয়েছে। এবং এই যে অক্টেভ লটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল, কিসের উপর ভিত্তি করে, ইন দ্য সেন্স আমরা বলতে পারি অ্যাটমিক ওয়েট নাকি অ্যাটমিক নাম্বার, অর্থাৎ পারমাণবিক ভর নাকি পারমাণবিক সংখ্যা, অবশ্যই কি উত্তর হয়ে যাবে অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েটের উপর ভিত্তি করে কিন্তু এই নিউল্যান্ডের যে সূত্রটা এটা হয়েছিল, এটাও পরীক্ষায় তোমাদের প্রশ্ন আছে, রেলের প্রিভিয়াস ইয়ার্সে তোমরা এই প্রশ্নটাও দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এবং খুব কনসেপচুয়াল প্রশ্ন। যখন একটি বর্তনী বেশ কয়েকটি রোধকে সিরিজে সংযোগ করা থাকে, সিরিজ মানে কি, মানে একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকবে, এটাকে বলা হচ্ছে সিরিজ। দেখো ভালো করে বোঝো, অর্থাৎ এখানে কি থাকছে, এখানে ভোল্টেজটা যুক্ত থাকছে, এটা R1, এটা R2, এটা হচ্ছে R3, ঠিক আছে, এখানে হচ্ছে ভোল্টেজ রাখা আছে। তো এই যখন সিরিজে যুক্ত থাকবে তখন প্রতিটি রোধে, এই যে প্রতিটা রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে আই, সেই কারেন্টটা কি অর্ধেক হবে, একই থাকবে, বাড়ে নাকি কমে। দেখো ভালো করে বোঝো, দেখো প্রত্যেকটাই যে টার্মিনাল রয়েছে এখানে কিন্তু ভোল্টেজটা কিন্তু আলাদা হবে, এখানে V1 হবে, এখানে V2 হবে, কারণ প্রত্যেকটা টার্মিনাল তো আলাদা আলাদার সঙ্গে যুক্ত। দেখো এখানে যে ভোল্টেজটা হবে নিশ্চয়ই এখানে সে ভোল্টেজটা হবে না, কারণ দুটো আলাদা টার্মিনাল, তাহলে V1 V2 V3 এরকম হবে, অর্থাৎ ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হবে, ভোল্টেজটা চেঞ্জ হবে, রোধ অনুযায়ী চেঞ্জ হবে। যদি এটা মনে করো R1টা বেশি হয় তাহলে ভোল্টেজটা কম হবে, R2 যদি বেশি হয় তাহলে এখানে ভোল্টেজটা কম হবে, অর্থাৎ ভোল্টেজের মানে কি বলবো যে রোধের উপর নির্ভর করে ভোল্টেজটা চেঞ্জ হবে। কিন্তু যদি আই, সেই আই কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ আই কিন্তু সেম পরিমাণ কারেন্ট কিন্তু প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যাবে। অর্থাৎ আমি যদি তোমাদের ছবি একটু দেখাই তাহলে বুঝতে পারবে যে তোমাদের যে সিরিজ থাকে, সিরিজ রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ সিরিজ কম্বিনেশন রেজিস্ট্যান্স থাকে, সেখানে কিন্তু তোমাদের আইটা ফিক্স থাকে, আইটা ফিক্স থাকে, ভিটা কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ ভোল্টেজটা চেঞ্জ হয় সিরিজের ক্ষেত্রে, কিন্তু সিরিজের ক্ষেত্রে যে আইটা অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু সেম থাকে বা একই থাকে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে বা সমান্তরাল রোধকের ক্ষেত্রে সেটা উল্টোটা হয়, অর্থাৎ প্যারালালের ক্ষেত্রে কি হয় না, প্যারালালের ক্ষেত্রে আইটা চেঞ্জ হয় কিন্তু ভিটা একই থাকে। কেন, দেখো এই যে দেখো ভিটা, আরেকবার বোঝাই ভালো করে, দেখো এখানে আর গুলো এভাবে কানেক্টেড থাকে, এইভাবে কানেক্টেড থাকে, তাহলে দেখো যে প্রত্যেকটা টার্মিনাল কিন্তু প্রত্যেকটা যে মানে প্রত্যেকটা যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট প্রত্যেকটা রোধে দেখো একটাই জায়গাতে যুক্ত, তার মানে এখানটা ভিটা সেম, অর্থাৎ এখানটা আমি ভি সেম বলতে পারি। এই জন্য কিন্তু দেখো এখান দিয়ে একটা আই যাবে, এখান দিয়ে একটা আই যাবে, এখান দিয়ে একটা আই যাবে, তার মানে আই গুলো আলাদা, অর্থাৎ আইটা হচ্ছে ডিফারেন্ট হবে কিন্তু ভোল্টেজটা সমান হবে। তো এইটা হচ্ছে বিশেষ পার্থক্য। তাহলে এখানে আমায় কি বলেছে, প্রতিটি কারেন্টের মান কার বলেছে না, এখানে বলেছে যে সিরিজের কথা বলেছে, অর্থাৎ শ্রেণী সমবায়ের কথা বলেছে। সিরিজ মানে শ্রেণী, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। তাহলে যেহেতু শ্রেণী সমবায় বলেছে তাহলে এখানটা কি হয়ে যাবে, কারেন্টের মান একই থাকবে, অর্থাৎ একই থাকবে। কেন না, কারেন্টটা এখানে কনস্ট্যান্ট, বাট ভোল্টেজটা যদি বলতো তখন চেঞ্জ হতো। ক্লিয়ার? একটা জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন আমরা কিন্তু জেনে নিতে পারলাম। নেক্সট প্রশ্ন, ছুরি দিয়ে কাটা যায়, এটা তো খুব সহজ প্রশ্ন। এটা কোন চ্যাপ্টার? চ্যাপ্টার নাম হচ্ছে ধাতু ও অধাতু। অর্থাৎ এই যে চ্যাপ্টারটা ধাতু এবং অধাতু, এটা এইখান থেকে প্রশ্ন হয়েছে। আমার ধাতু ধাতুর উপর স্পেশাল একটা ক্লাস করানো রয়েছে, যেখানে আরআরবির যত প্রশ্ন, এখানে ওখানেও এই প্রশ্নটা ছিল, আরআরবির যত প্রশ্ন, এনটিপিসি বলো, আরপিএফ বলো, তুমি জেই বলো, এএলপি বলো, যত প্রশ্ন হয় ওই ক্লাসটাতে আমার কিন্তু করানো ছিল। ছুরি দিয়ে কাটা যায় মানে কি, নমনীয়। নমনীয় কে হবে? নমনীয় হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। পটাশিয়াম থাকলেও পটাশিয়াম হতো, সোডিয়াম এবং পটাশিয়াম, এটা ছুরি দিয়ে কাটা যায়। এবং এই দুটো ধাতু কিন্তু এটা অত্যন্ত সক্রিয় ধাতু। অর্থাৎ যদি বলা হয় যে সব থেকে সক্রিয় ধাতুর নাম কি, সব থেকে সক্রিয় মানে কি, সক্রিয় মানে তুমি ওকে জাস্ট বার করলেই ও রিয়াকশন করে দেবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সব থেকে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। সব থেকে সক্রিয় ধাতু হচ্ছে প্রথমে পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। এবং এই ধাতুগুলো এতটাই সক্রিয়, এদের কি করা হয়, আরো একটা প্রশ্ন আছে যে এদেরকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। কেন কেরোসিনে ডুবিয়ে রাখা হয় না, কারণ যখনই তুমি একে কেরোসিন থেকে বাইরে আনবে তখন কি হবে, এটা বায়ুর যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পের দ্বারা কিন্তু প্রচন্ড বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে এটা বাস্ট হয়ে যেতে পারে, তাই এদেরকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। ক্লিয়ার? ব্লিচিং পাউডার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা কোথায় দেখতে পাবো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা ধাতু ও ধাতুর মধ্যেই দেখতে পাবো, ধাতু ও ধাতুর মধ্যেই আমরা কিন্তু দেখতে পাবো এই ধরনের প্রশ্ন। ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? দেখো ব্লিচিং পাউডারে যদি আমরা জল যোগ করি তাহলে কিন্তু ক্লোরিন গ্যাস নির্গত হবে। ভালো করে বোঝো, ব্লিচিং পাউডারে যদি জল যোগ করা হয়, কারণ ব্লিচিং পাউডারে দেখো সংকেত দেখো CA ও CL। দেখো এখানে যদি আমি জল যোগ করি তাহলে কি হাইড্রোজেন বেরোবে কখনো? এখানে যদি H2O যোগ করি
কখনো হাইড্রোজেন বেরোবে? উত্তর হচ্ছে না, কারণ এর মধ্যে তো এইচই নেই। অক্সিজেন বেরোবে? উত্তর হচ্ছে না, অক্সিজেন বেরোবে না। তাহলে কি বেরোবে? ক্লোরিন গ্যাস এখান থেকে বেরোবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখো। আর একটা জিনিস মনে রাখো, এখানটা ভালো করে বোঝো এই জায়গাটা। যখন আমরা এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্ল্যাক লাইম, যেটাকে আমরা কলি চুন বলে থাকি বাংলায়। এই কলি চুনের সঙ্গে যখন আমি ক্লোরিন মেশাই তখনই কিন্তু ব্লিচিং পাউডার পাওয়া যায়। তার মানে এটাও প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে ব্লিচিং পাউডার প্রস্তুত করা হয় কোন যৌগ থেকে বা কোন কম্পাউন্ড থেকে। তাহলে কোন কম্পাউন্ড থেকে ব্লিচিং পাউডার প্রস্তুত করা হয়? না স্ল্যাক লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে ক্লোরিন যখন আমি মিশিয়ে দেব তখন সেখান থেকে আমার কি হবে? না ক্যালসিয়াম অক্সি ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, দ্যাট ইজ ব্লিচিং পাউডার এবং জল উৎপন্ন হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার? এখানে উত্তর হয়ে যাবে ক্লোরিন। নেক্সট। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করছে পিডিএফ কোথায় পাবে? এর পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ একটা লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে। সেখানে আমি প্রত্যেকদিন তোমাদের নিউজ পেপার, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের আমি এই পিডিএফ গুলো সমস্ত কিছু দিয়ে ওখানে জয়েন হয়ে যেতে পারো। আদারওয়াইজ ইউটিউব দেখে তুমি খাতায় লিখে নিতে পারো। বলছে দেখো, একটি 4.0 কিলোগ্রাম ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক গতিশীল হয়েছে। এর বেগ বৃদ্ধি 10 মিটার পার সেকেন্ড করার জন্য কৃতকার্যকর। তাহলে কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে প্রশ্ন? কৃতকার্য থেকে, অর্থাৎ কার্য ক্ষমতা ও শক্তি, এই চ্যাপ্টার থেকে প্রশ্নটা এসেছে। কার্য ক্ষমতা শক্তি থেকে চ্যাপ্টারটি থেকে প্রশ্নটা এসেছে। একটি 4.0 কিলোগ্রাম ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক গতিশীল রয়েছে। তাহলে বস্তুটার ভর কত? এম ইকুয়াল টু আমি কি বলবো? 4.0 কেজি। এবং প্রত্যেকটা আমি তোমাদের বলি বারবার যে যখন অঙ্ক করবে ফিজিক্সের সবসময় বলি যে ইউনিটটা একটু খেয়াল করে নেবে। 4.0 কিলোগ্রাম, দেখো প্রত্যেকটা এসআই ইউনিট রয়েছে কিনা। আচ্ছা, বেগটা কত? না বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এর বেগ বৃদ্ধি করে কত? না বেগ বৃদ্ধি, আচ্ছা ওটা বেগ মানে কি? এটা প্রাথমিক বেগ ইউ। বেগ বৃদ্ধি কত হয়েছে? ভি। ভি মানে কত? ভি মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ভালো করে বোঝো এই অঙ্কটা, খুব বোঝার আছে অঙ্কটা। তাহলে দেখো কি হয়েছে ব্যাপারটা হয়েছে কি, মনে করো একটা গাড়ি। এই গাড়িটার প্রথমে বেগ ছিল কত? 5 মিটার পার সেকেন্ড। ওয়েট কত? 4 কিলোগ্রাম। এটা একটা নির্দিষ্ট সময় পর কি হয়েছে? নির্দিষ্ট সময় পরে বেগটা বৃদ্ধি পেয়েছে। কত? না বেগ বৃদ্ধি পেয়ে 10 মিটার পার সেকেন্ড হয়েছে। ঠিক আছে, তাহলে এর উপর কৃতকার্য করা হয়েছে বলে এর বেগটা চেঞ্জ হয়েছে। এর বেগ চেঞ্জ হবে কেন? কারোর বেগ কেন চেঞ্জ হয়? ওর উপর কার্য করা হয়েছে, তাই না? এটা আমরা কার্য এবং যে তুল্যতা, কার্যের যে তুল্যতা সূত্র, সেটা অনুযায়ী আমরা জানি যে কারোর উপর কার্য করা হলেই ওই কার্যটা কি হবে? না কার্যটা শক্তিতে রূপান্তরিত হবে। এক্ষেত্রে এই যে কার্যটা করা হয়েছে এটা কিসে রূপান্তরিত হয়েছে? না গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ প্রথমে তার গতিশক্তি কত ছিল? কি ফর্মুলা জানি আমরা? হাফ এম ইউ স্কোয়ার ছিল প্রাথমিক গতিশক্তি। পরে গতিশক্তি কত হয়েছে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে চেঞ্জ ইন ওয়ার্ক বা ওয়ার্কটা কত হয়েছে? মানে চেঞ্জ ইন যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, অর্থাৎ শক্তির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কেন হলো? না পরিবর্তন হলো এই কারণে তার উপর একটা কার্য করা হয়েছে তাই। তাহলে কার্যটা কত? ডব্লিউ ইকুয়াল টু কি হবে? না ডব্লিউ ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এইটা হয়ে যাবে তোমার ডব্লিউ ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমি কি বলতে পারি? আমি বলতে পারি হাফ এমটা কমন নিয়ে নিতে পারি। তাহলে কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অর্থাৎ আমি যদি এখানটা মান বসাই তাহলে কত হবে? হাফ ইন্টু এম। এম কত পেয়েছি? 4 কিলোগ্রাম। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু দেখো যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার ইউ স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমি সরল করি তাহলে 2 2 4, এখানটা 2 2 ইন্টু কত হবে? না 100 মাইনাস হচ্ছে 25, অর্থাৎ 100 থেকে 25 বাদ দিলে 75 গুণিত 2, অর্থাৎ কত হয়ে যাবে? 150। তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে এখানটা 150 জুল কি হবে? 150 জুল কৃতকার্য হবে। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার প্রত্যেকের কাছে? আচ্ছা, আমার এই দিকের লেখাগুলো যদি একটু চেপে যায় তোমরা একটু খেয়াল করে আমাকে একটু জানিও, ঠিক আছে? তাহলে আমি এই দিকটাতে চেপে লিখবো। চলো নেক্সট। রোধের এসআই একক কি? ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে? এটা হচ্ছে আমাদের ইউনিট চ্যাপ্টার থেকে এসেছে, অর্থাৎ একক এবং মাত্রা। অর্থাৎ একক এবং মাত্রা যে প্রথম চ্যাপ্টারটা আছে, অর্থাৎ ফিজিক্স যখন শুরু করছো তোমার তার যে প্রথম চ্যাপ্টার সেখান থেকে এসেছে। প্রত্যেকে জানো রোধের এসআই একক কি? রোধের এসআই একক হচ্ছে ওহম। কুলম কি? কুলম কার ইউনিট? কুলম হচ্ছে আধান, আধানের ইউনিট হচ্ছে কুলম। জুল কার ইউনিট? জুল হচ্ছে হয় আমি বলতে পারি যে কার্যের ইউনিট, কার্যের যে এসআই ইউনিট হচ্ছে জুল।
নিউটন কার ইউনিট? নিউটন হচ্ছে বলের ইউনিট। তো এতগুলো জিনিস আমি একটা জায়গাতে জেনে নিলাম। নেক্সট, সার্চ লাইটের প্রতিফলক। সার্চ লাইটের যে প্রতিফলক, যে লাইট হয়, সেই যে লাইটটা তোমরা জানো, সেই লাইটের যে প্রতিফলক সেটা কি? সমতল দর্পণ কখনো হতে পারে, সেটা সমতল দর্পণ হবে না। অর্থাৎ দেখো, তুমি যদি সার্চ লাইটটাকে ভালো করে দেখো, ওর যে ভেতরের যে অংশটা, এটা এইরকম কার্ভ হয়ে থাকে, তাই না? আর এইরকম একটা ওখানে লাইট লাগানো থাকে, সেটা এইভাবে কি হয় না, এইভাবে ছড়িয়ে যায়, তাই তো? এরকম থাকে। তো এই যে দর্পণটা, এইটা যার রিফ্লেক্টিং সারফেস, এই যে ভেতরের অংশটা যার রিফ্লেক্টিং সারফেস, এটা কি দর্পণ? দ্যাট ইজ অবতল দর্পণ। আর যার রিফ্লেক্টিং সারফেসটা এইটা, অর্থাৎ এইটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, বা এইখানটা প্রতিফলন হয়। আর যার রিফ্লেক্টিং সারফেস এটা, সেটা কি ধরনের দর্পণ? দেখো, বাইরের দিকটা হয়ে আছে, মানে বাইরের দিকটা বেরিয়ে আছে, সেটা হচ্ছে উত্তল দর্পণ। এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অবতল দর্পণ। আচ্ছা, কোনটার ব্যবহার কোথায় দেখে নাও। কনভেক্স মিরর মানে হচ্ছে উত্তল দর্পণ, যেমন রেয়ার ভিউ। রেয়ার ভিউ যে মিরর, অর্থাৎ সেখানে মিররে আমরা যে গাড়িতে যে মিররটা ব্যবহার করি, রেয়ার ভিউ মিরর, সেখানে কি দেখতে পাই? সেখানে দেখতে পাই যে পেছন থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো খুব ছোট্ট করে দেখা যায়, ঠিক আছে? কিন্তু কনকেভ মিরর বা অবতল দর্পণে আমরা কি দেখি? দাঁতের ডাক্তাররা যখন দাঁতের ভেতরে ওটা ঢোকায়, মানে ওই যে আয়নার মতো একটা অংশ ঢোকায়, তখন আমরা দেখতে পাই যে দাঁতটা অনেকটা বড় করে দেখা যাচ্ছে। তার মানে যে প্রতিবিম্বটা বড় গঠিত হচ্ছে কোথায় না, কনকেভ মিররে গঠিত হচ্ছে বড় ভাবে, আর ছোট ভাবে গঠিত হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, আর এটা হচ্ছে অবতল দর্পণ। ক্লিয়ার? এখানটা দেখো দেখানো হয়েছে। এগুলো আমি তোমাদের দর্পণের একটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো। দর্পণের যেদিন স্পেশাল ক্লাস নিয়ে আসবো, সেগুলো তোমাদের সেদিন দর্পণটা ভালো করে করাবো। এবং বিশেষ করে দর্পণ থেকে প্রচুর অঙ্ক পড়ে, সেগুলো তোমরা কনফিউজ হয়ে যাও যে অঙ্কগুলো কিরকম করবো, ভুল হয়ে যায় অনেক সময়। 1/u, 1/v, 1/f এগুলো ভুল হয়। তো সেটা আমি যখন নিয়ে আসবো তখন ভালো করে তোমাদের বোঝাবো, কোনটা ভার্চুয়াল হচ্ছে, কোনটা ইরেক্ট হচ্ছে, কোনটা ইনভার্টেড হচ্ছে, কোনটা অভিসারী হচ্ছে, কোনটা অপসারী হচ্ছে, প্রত্যেকটা জায়গায় তোমাদের ডিসকাশন করবো। নেক্সট প্রশ্ন, যে সকল উদ্ভিদের কোনো পৃথক উদ্ভিদ দেহ নেই, অর্থাৎ সমাঙ্গ দেহী বলা হচ্ছে যাদের, যাদের কোনো পৃথক উদ্ভিদ দেহ নেই, তারা কোন গ্রুপের অন্তর্গত? কোথা থেকে এসছে? এটা হচ্ছে শ্রেণীবিন্যাস থেকে এসছে। অর্থাৎ মেনলি যদি আমি বলতে যাই যে শ্রেণীবিন্যাস যখন করা হয়, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস যখন করা হয়, সেখান থেকে এসছে। মূলত আমি বলতে পারি যে উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ রাজ্য থেকে কিন্তু এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। আগামী আরআরবি যে তোমাদের পরীক্ষাগুলো হয়েছে, সেখানে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে পার্টিকুলারলি প্রচুর প্রশ্ন আমরা পেয়েছি। তো এখানে কি টেরিডোফাইটা? না, টেরিডোফাইটা হবে না। উত্তর হবে থ্যালোফাইট। থ্যালোফাইটের এক্সাম্পল বলো, শৈবাল বা অ্যালগি। এই শৈবালের যে দেহটা, শৈবাল বা অ্যালগি যাকে বলা হচ্ছে, এই শৈবালের দেহটা কিন্তু সমাঙ্গ। অর্থাৎ সমাঙ্গ মানে কি? পৃথক কোনো উদ্ভিদ দেহ নেই। ব্রায়োফাইটাকে কি বলা হয় বলতো? ব্রায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ এবং মানে উদ্ভিদ জগতের উভচর বলা হয়, অর্থাৎ স্যাঁতস্যাঁতে জায়গায় এরা বসবাস করে, ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা ভাগ বললাম না, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, এরা প্রত্যেকেই কিন্তু অপুষ্পক উদ্ভিদের আন্ডারে, অর্থাৎ এদের প্রত্যেকেরই কিন্তু ফুল হয় না। বোঝা গেল? তো এই যে শ্রেণীবিন্যাস প্ল্যান্ট কিংডমের আন্ডারে এগুলো পড়ছে। থ্যালোফাইট মানে কি? যাদের সমাঙ্গ দেহ, থ্যালাস লাইক স্ট্রাকচার একটা থাকে, তাদেরকে আমরা থ্যালোফাইটা বলছি। ব্রায়োফাইটা কারা? ব্রায়োফাইটা যারা উভচর, মানে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। টেরিডোফাইটা মানে কি? টেরিডোফাইট হচ্ছে মানে কি বলবো, যে শৈবাল মানে ফার্ন টাইপের, যেগুলো ফার্ন, সেগুলো হচ্ছে তোমার টেরিডোফাইটা বলছি। আর ব্রায়োফাইটা মানে বস। আচ্ছা, এইখানে ভাগটা দেওয়া রয়েছে, খুব সুন্দর করে দেখে নাও একটু। প্রথমে আমরা প্ল্যান্টকে দুটো ভাগে ভাগ করবো, একটা ক্রিপ্টোগ্যামস, একটা ফেনোরোগ্যামস। ফেনোরোগ্যামস মানে কি? ফেনোরোগ্যামস মানে যাদের ফুল হয়, আর ক্রিপ্টোগ্যামস মানে যাদের ফুল হয় না। এবার সেইটাকে আমরা থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা দুভাগে ভাগ করছি, ঠিক আছে? আর যেটা হচ্ছে ফেনোরোগ্যামস, তাকে দুভাগে ভাগ করছি, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম মানে কি? যাদের যে বীজটা ফলের বাইরে হয়, তাদেরকে আমরা জিমনোস্পার্ম বলছি। অর্থাৎ মানে যেটাকে বাংলায় বলছি আমরা ব্যক্তবীজী, মানে বীজটা বাইরে। আর অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজী, বীজটা ভেতরে, ঠিক আছে? এই গুপ্তবীজীকে আমরা দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী, মনোকটিলেডন্স আর একটা ডাইকটিলেডন্স, ঠিক আছে? তো এইভাবে আমরা এটাকে ভাগ করব। তো এখানে উত্তর হয়ে যাবে থ্যালোফাইটা। র্যানভিয়ারের নোটগুলির মধ্যে যে আণুবীক্ষণিক শূন্যস্থান থাকে, তাকে কি বলা হয়? তাকে এক বাক্যে বলে দেবো মাইলিনেটেড অ্যাক্সনস বলা হয়, ঠিক আছে? এগুলো কিচ্ছু বলা হয় না। এটা হচ্ছে তোমাদের স্নায়ুতন্ত্র থেকে প্রশ্ন এসেছে। মানুষের যে স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের গঠন থেকে এই প্রশ্নটা কিন্তু এসেছে। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্য, এখান থেকে প্রশ্নটা এসেছে। তোমরা যদি আমার ব্যাচে ভর্তি হতে চাও, ওখানে কিন্তু আমি তোমাদের পুরো এনসিইআরটি ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 8, ক্লাস 7 পুরো শেষ করাবো। প্লাস আমার যে ফান্ডামেন্টাল নোটগুলো রয়েছে সেগুলো তোমাদের দেবো। আরআরবি প্রচুর কোশ্চেন কম্পাইলেশন তোমরা পাবে, সমস্ত কিছু কিন্তু ব্যাচের মধ্যে পেয়ে যাবে। খুবই লো ফিজের মধ্যে আমি তোমাদের পড়াচ্ছি। এই সুযোগ কিন্তু রেলওয়ের বারবার আসবে না। চাইলে অ্যাডমিশন নিতে পারো, আদারওয়াইজ অন্য কোথাও থেকে অ্যাডমিশন নিতে পারো।
নেক্সট হচ্ছে অযৌন জনন যৌন জনন থেকে আলাদা, অর্থাৎ অযৌন যে জননটা সেটা যৌন জনন থেকে কেন আলাদা, কারণটা কি? কারণ অযৌন জননে কি হয় না, অযৌন জননে যে বংশগত বৈচিত্র্য দেখা যায়, গ্যামেটগুলি জননের সময় উৎপাদিত হয়, গ্যামেটের নিউক্লিয়াস একত্রিত হয়, কিন্তু নতুন জীবগুলি জিনগতভাবে পিতামাতার থেকে অভিন্ন হয়। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে আসল উত্তর। নেক্সট প্রশ্ন বলছে দেখো NH4 অণুতে কয়টি পরমাণু আছে? অর্থাৎ দেখো এটা একটা কি, এটা একটা অণু নাকি পরমাণু নাকি, এটা একটা হচ্ছে কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড বা এটাকে আমরা বলি যৌগ। এই যৌগের মধ্যে কটা অ্যাটম রয়েছে? অ্যাটম মানে কি? অ্যাটম মানে হচ্ছে পরমাণু। পরমাণু কারা? যেমন N একটা পরমাণু, H একটা পরমাণু, S একটা পরমাণু, O একটা পরমাণু, এইগুলো হচ্ছে একটা একটা পরমাণু। তাহলে N কটা রয়েছে দেখো, NH4 মানে কি, হোল বাইরে 2 মানে এগুলো প্রত্যেকটার সঙ্গে 2। N কটা রয়েছে? 2। H কটা রয়েছে দেখো, H4 আর বাইরে 2, তার মানে কি হয়ে যাবে 4 × 2। মানে H পরমাণু কটা রয়েছে? 8টা। আমি দেখো প্রত্যেকটা পরমাণু তোমাদের ভেঙে ভেঙে বলে দিচ্ছি, কারণ এই প্রশ্নটা একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে NH4 এসে পরে H পরমাণুর সংখ্যা কটা, তাই না? এখানে মোট পরমাণু দিয়েছে, আবার H পরমাণু দিতে পারে। তাহলে এসটা আমি কি জানবো, এসটা কটা রয়েছে দেখো, এসটা একটা। আচ্ছা O4 মানে এখানে, কিন্তু এখানে যদি হোল 2 থাকতো তখন এস এর দুটো থাকতো। ঠিক আছে, ও কটা রয়েছে? ও রয়েছে দেখো 4টে। তার মানে টোটাল কটা হলো? 4 2 8, 2 যুক্ত 8 যুক্ত 1 যুক্ত 4, 8 2 10, 1 11, 4 15। তার মানে 15টা টোটাল কিন্তু এখানটা পরমাণু রয়েছে, যার মধ্যে ও রয়েছে 4টা, এস রয়েছে একটা, এইচ রয়েছে 8টা এবং এন রয়েছে 2টো। নেক্সট, মোমেন্টাম পরিমাপ করে। মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। এটা তো একদম সিম্পলি প্রশ্ন, অর্থাৎ ভর ইন্টু বেগ সমান হচ্ছে ভরবেগ। তাহলে ভর ইন্টু বেগ হচ্ছে তোমার সঠিক উত্তর। ক্লাসটিকে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, লাইক করো প্লিজ, তাহলে আমি পরবর্তীতে আরো এরকম ক্লাস তোমাদের কাছে নিয়ে আসবো। চলো নেক্সট। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো যে তোমাদের আগেও আমি টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আসছি, সেই টপিক ওয়াইজ ক্লাসটাও কিন্তু কন্টিনিউ হবে, ওটাও কন্টিনিউ হবে, এটাও কন্টিনিউ হবে। ঠিক আছে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলগুলির বৈশিষ্ট্য তাদের পর্যায়ক্রমিক ক্রিয়া হিসেবে বিবেচিত। অর্থাৎ মেন্ডেলিভের যে পর্যায় সারণী রয়েছে, ভালো করে বোঝো, মেন্ডেলিভের যে পর্যায় সারণী রয়েছে সেখানে সেটা কি অনুযায়ী পর্যায়ক্রমিক ক্রিয়া হিসেবে কাজ করে? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, আয়নাইজেশন এনথালপি নাকি পারমাণবিক আকার? অবশ্যই উত্তর হচ্ছে পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট। ঠিক আছে, অ্যাটমিক ওয়েট। কিন্তু মানে তোমাদের যে কি বলবো, যে আধুনিক পর্যায় সারণী যেটা রয়েছে নিউল্যান্ডের যেটা, ঠিক আছে, না নিউল্যান্ডের না, কি বলে ওটা, আধুনিক যে পর্যায় সারণী রয়েছে, সে আধুনিক পর্যায় সারণী যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পারমাণবিক সংখ্যা, বাদ বাকি যা কিছু আছে, বাদ বাকি তোমাদের যা কিছু আছে, মেন্ডেল বলো, ডোবেরিনার বলো, নিউল্যান্ড বলো, প্রত্যেকের কিন্তু কিসের না, প্রত্যেক কিন্তু পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। শুধুমাত্র আধুনিক বা দীর্ঘ যেটাতে 18টা গ্রুপ রয়েছে, ওইটা কেবলমাত্র কিন্তু পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে। ঠিক আছে, নিচের কোন অ্যাসিডটি লাল পিঁপড়ের হুলে থাকে? এটা তো বলতে হবে না, এটা অ্যাসিড বেস থেকে প্রশ্নটা এসছে, অ্যাসিড বেস থেকে প্রশ্নটা এসছে। কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথায় থাকবে? আপেলে থাকবে ম্যালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কোথায় থাকবে? টমেটোতে থাকবে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। চলো নেক্সট। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? আচ্ছা ভালো কথা, 1 কিলোওয়াট ঘন্টা কিসের ইউনিট? 1 কিলোওয়াট ঘন্টার হচ্ছে শক্তির ইউনিট, শক্তির ইউনিট। আচ্ছা 1 কিলোওয়াট ঘন্টা, আচ্ছা ভালো করে বলো তো যে ওয়াট মানে কি? ওয়াট মানে কি? ওয়াটকে আমরা কি লিখতে পারি? ওয়াটকে আমরা লিখতে পারি যে জুল পার সেকেন্ড। আমরা ওয়াটকে লিখতে পারি যে জুল পার সেকেন্ড। আচ্ছা এবার দেখো 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা, 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। আচ্ছা এবার 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাই তো? কিলোওয়াট ঘন্টা মানে কি? কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা, তাই না? ওয়াট ইন্টু ঘন্টা। এবার দেখো এইটা কি করবে, এটা আমি কি করতে পারি যে 1000 ইন্টু 3600 কেন করলাম স্যার? দেখো ভালো করে, ওয়াট মানে কি লিখতে পারি আমি? ওয়াট মানে লিখতে পারি জুল বাই সেকেন্ড, ইন্টু যদি আমি আবার সেকেন্ড দিয়ে গুণ করি তাহলে তো জুল চলে আসবে। এই ইউনিটটার দিকে খেয়াল করো, অর্থাৎ কিলোওয়াট মানে কি? কিলোওয়াটটাকে আমি ওয়াট করে নিয়েছি, ওয়াট ইন্টু এটা আওয়ারটাকে আমি সেকেন্ড করে নিলাম 3600 সেকেন্ড, তাহলে আলটিমেট কি হলো দেখো, জুল বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড, তার মানে কি চলে গেল? জুল। তার মানে এই ইউনিটটা কিসে চলে এলো? জুলে চলে এলো। অর্থাৎ এইটা যে আমি করলাম ট্রান্সফরমেশন, এটা কিন্তু জুলে চলে এলো আলটিমেট। তাহলে আলটিমেট কি বাকি রইলো? কিছুই বাকি নেই, 1 2 3 4 5, অর্থাৎ 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। অথবা তুমি যদি একটা শূন্য দিয়ে যদি তুমি একটা করে দাও তাহলে কি হয়ে যাবে? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ক্লিয়ার তোমাদের?
আশা করি কোনো অসুবিধা নেই। অর্থাৎ 10 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করলে 10 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করলে কি হবে, এটা বেড়ে যাবে, এটা কমে যাবে, অর্থাৎ 3.6 × 10⁶ জুল হয়ে যাবে, অথবা 36 × 10⁵ জুল। ক্লিয়ার হলো বিষয়টা কোথা থেকে আসছে? নেক্সট, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান। দেখো পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণের মান, এটা কিসের উপর নির্ভর করে বলতো? এটা পৃথিবীর আকারের উপর নির্ভর করে, পৃথিবীর আকারের উপর নির্ভর করে। তো দেখো আমরা কি বলি, আমরা বলি যে এফ ইকুয়াল টু, বলি না যে এম ইন্টু জি, বলি তো এফ ইকুয়াল টু, আমরা বলি যে এম ইন্টু জি। আবার এফ ইকুয়াল টু কি বলি আমরা, এম এম ডিভাইডেড বাই, মানে জি ইন্টু এম এম ডিভাইডেড বাই কি বলি, আর স্কোয়ার বলি, তাই তো? এই দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, যে এম 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 ইন্টু, বোঝাচ্ছি তোমাদের কি বিষয়টা হচ্ছে, এম এম ডিভাইডেড বাই, মানে জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু জি। এবার এই এম কেটে দিলে আলটিমেট জি ইকুয়াল টু কি, দেখো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ভালো করে বোঝো, অর্থাৎ কোন বস্তুকে ধরো, এই এমটা কি মনে করে, এমটা হচ্ছে একটা বস্তুর ভর। কোন বস্তুর ভর? না, যে বস্তুটাকে পৃথিবী আকর্ষণ করছে একটা এফ বল দ্বারা। এই এফ বল দ্বারা মনে করো কোন একটা বস্তুকে পৃথিবী আকর্ষণ করলো, তাহলে তার ভর কত? বস্তুটার ভর হচ্ছে এম, তার উপর অভিকর্ষ ত্বরণ কাজ করছে জি। তাহলে আমি কি বলতে পারি, যে বস্তুর বল সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, তাহলে এফ ইকুয়াল টু এম জি। আবার এই যেটা লিখেছি এফ ইকুয়াল টু জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী লিখেছি, যে কোন একটা মনে করো একটা পৃথিবী রয়েছে, পৃথিবীর ওপরে কোন একটা বস্তু রয়েছে, তাকে যে বলটা দ্বারা আকর্ষণ করছে এর ভর যদি এম হয়, আর পৃথিবীর ভর যদি এম হয়, বড় হাতের এম মানে পৃথিবীর ভর যদি এম হয়, পৃথিবীর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যদি জি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার। এবার দুটো যখন ইকুয়াল করবো তখন দেখো, যেহেতু বস্তুর ভর দুটো জায়গাতেই বস্তুর ভর কাটা গেল, জি ইকুয়াল টু কি হলো, জি এম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তার মানে আমি কি দেখছি, যে আটটা যদি বড় হয়, অর্থাৎ বড় সংখ্যা যদি ভাগ করি, জি এর মানটা কমবে। আর মানে কি, আর মানে হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ, তার মানে দেখো নিরক্ষরেখায় কি হচ্ছে, এই ব্যাসার্ধটা কিন্তু কি হয় না, ব্যাসার্ধটা অনেকটা বেশি হয়। আর যেহেতু নিরক্ষরেখাতে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ বেশি হয়, তাই নিরক্ষরেখায় সবচেয়ে কম অভিকর্ষ ত্বরণ আমি পাবো। বোঝা গেল, নিরক্ষরেখায় সবচেয়ে কম অভিকর্ষ ত্বরণ পাবো। কিন্তু যেহেতু পৃথিবীর ওপরটা চাপা, মেরু অঞ্চলের কিন্তু ব্যাসার্ধটা নিরক্ষরেখার থেকে অনেকটা, নিরক্ষরেখায় যে পৃথিবীর ব্যাসার্ধ তার থেকে অনেকটা কি, অনেকটা কম। আর যেহেতু কম, ওখানটা কিন্তু মেরুতে অভিকর্ষ ত্বরণের মান নিরক্ষরেখা অভিকর্ষ ত্বরণের মানের থেকে বেশি। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান কত, 0। কেন? আর ইকুয়াল টু 0, তাহলে জি ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? নেক্সট, মৌল এ বি সি ডোবেরুনার ত্রয়ীতে আছে। ডোবেরুনার ত্রয়ীতে কি বলা হয়েছে সেটা আগে বোঝো। ডোবেরুনার ত্রয়ীতে বলা হচ্ছে এ একটা মৌল, বি একটা মৌল, সি, মানে ট্রায়াডস মানে কি তিনটে যৌগ নিয়ে করা হয়েছে। এটাও তোমাদের পর্যায় সারণী থেকে প্রশ্নটা এসেছে। তিনটে যদি যৌগ নিয়ে করা থাকে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে বি মৌলটার যে পারমাণবিক সংখ্যা কত হবে, বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2, এরকম একটা নিয়মে কিন্তু ইনি করেছিলেন। তাহলে দেখো এর পারমাণবিক ভর দিয়েছে 40, সি এর কত 137, তার মানে 40 যুক্ত 137 ডিভাইডেড বাই 2 কত হবে, 137 কে তুমি 40 দিয়ে যোগ করো 7, আর তার 14 15 16 17 177 ডিভাইডেড বাই 2, তার মানে 2 আসতে 16, 17 117 2 আসতে 16, মানে 88, নিয়ারেস্ট টু 88, তার মানে 88 হয়ে যাবে উত্তর। অর্থাৎ ডোবেরুনের ট্রায়াডসে বলা হয়েছে যে মাঝখানেরটা হচ্ছে দুটোর যোগফলের, মানে দুটোর এভারেজ। তার জন্য আমি কি করছি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, ভেরি ইজি। নেক্সট, 4 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থা রয়েছে, ধ্রুবক বলে বস্তুটি 5 মিটার পার সেকেন্ড দ্রুতি অর্জন করে বস্তু বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করে। তার মানে কৃতকার্য ইকুয়াল টু কি হয়ে যাবে, ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার হয়ে যাবে, কারণ গতিশক্তি মানেই তো কৃতকার্যটাই তো গতিশক্তি রূপান্তরিত হয়, তাই না? তাহলে কি হয়ে যাবে, হাফ ইন্টু ভর কত দিয়েছে, এম ইকুয়াল টু কত দিয়েছে 4 কিলোগ্রাম, আর ধ্রুবক বলের ক্রিয়ায় বস্তুটা হচ্ছে যে ভিটা কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তার মানে হাফ ইন্টু 4 ইন্টু 5 স্কোয়ার, তাহলে হাফ ইন্টু, মানে হাফ 2 দিয়ে কেটে 2 দিয়ে 4, মানে 2 ইন্টু 25, তার মানে কি হয়ে যাবে 50 জুল হয়ে যাবে তোমার উত্তর। ক্লিয়ার? নেক্সট, আপনি যদি একটি দর্পণের দিকে তাকান, দেখতে পান যে প্রতিফলিত প্রতিবিম্বটি আপনার থেকে ছোট, তাহলে দর্পণটি কি ধরনের, আমি একটু আগেই বললাম উত্তল দর্পণে সবসময় কি হয় না, ছোট প্রতিবিম্ব গঠিত হয়। উত্তল দর্পণটা কি, এইটা হচ্ছে উত্তল দর্পণ, এই যে দেখো এটা হচ্ছে উত্তল দর্পণ, অর্থাৎ এইটা তার রিফ্লেক্টিং সারফেস। আর অবতল দর্পণ কোনটা, এইটা রিফ্লেক্টিং সারফেস। ঠিক আছে, তো এই যে উত্তল দর্পণে সবসময় কি হয়, ছোট। যেমন তুমি রেয়ার ভিউ মিররে যখন দেখবে,
অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছ কিন্তু ছোট ছোট দেখছো। আবার যখন তুমি ডেন্টিস্টরা ব্যবহার করে অবতল দর্পণ, যখন ডেন্টিস্টরা অবতল দর্পণ ব্যবহার করছে তখন দেখবে সেটা বড় বড় করে দেখাচ্ছে। এই কনসেপ্ট গুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ অবতল দর্পণে কি হয়, বড় দেখায়। তাহলে এখানে উত্তরটা কি হয়ে যাবে, এখানে উত্তরটা হয়ে যাবে কিন্তু তোমাদের উত্তল দর্পণ। নেক্সট, খাবারের দুর্গন্ধে যে র্যান্সিডিটি ঘটে, চর্বি এবং তেলের কোন বিক্রিয়া ঘটে? অ্যাকচুয়ালি কি হয়, যখন খুলে রাখি, খুলে রাখলে কি হয়, জারণ ঘটে। হাইড্রোলিসিস না, কিন্তু জারণ ঘটে, জারণ, এই জন্য র্যান্সিড হয়ে যায়। নিম্নলিখিত কোনটি ক্রমবর্ধমান ভ্রূণের পুষ্টিকর কলা? পুষ্টিকর, দেখো কলা বলেছে, পুষ্টিকর কলাটা কি, শস্য বা এন্ডোস্পার্ম। এই যে শস্য যা এন্ডোস্পার্ম কি করে না, ভ্রূণের জন্য পুষ্টিকর কলা, পুষ্টি যোগায়, তাই পুষ্টিকর কলা বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2.0 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? আচ্ছা, প্রথমে একটু দেখে নি। দেখো, মনে করো একটা গোলক, এই গোলকটাকে আমি যদি কেটে দিই, গোলকটা কেটে দিলে দেখো কি হয় না, গোলকটা কেটে দিলেই কিন্তু একটা একটা কি গঠিত হয় না, একটা দর্পণ গঠিত হয়। এই যে গোলকের যে কেন্দ্রটা, এই কেন্দ্রকে কি বলা হয়, কেন্দ্রটাকে, ওই পার্টিকুলার দর্পণটার ওই যে গোলকের যে কেন্দ্রটা ছিল, ওই কেন্দ্রটাকে কি বলা হয়, কেন্দ্রটাকে মনে করেন এটা অবতল দর্পণ, এটা রিফ্লেক্টিং সারফেস, এই ভেতরটা রিফ্লেক্টিং সারফেস এটা। তো এই যে গোল, এইখান থেকে যে কেটে নিয়েছি, তার মানে এই যে যেটা এখানটা কেন্দ্র ছিল গোলকটার, বা বৃত্তটার যে কেন্দ্র ছিল, সেই কেন্দ্রটা আমি কি বলতে পারি, এই কেন্দ্রটাই এখানে কি হচ্ছে না, এখানে কেন্দ্রটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। আর ফোকাসটা কি হবে না, ফোকাসটা হচ্ছে এর অর্ধেক হয়ে যাবে, তো ফোকাসটা এই জায়গাটা থাকবে। ঠিক আছে, তার মানে সবসময় মনে রাখবে যে এই যে ব্যাসার্ধ, এই বক্রতা ব্যাসার্ধ মানে অ্যাকচুয়ালি বক্রতা কেন্দ্র বলা হচ্ছে এই জায়গাটাকে, ব্যাসার্ধ মানে পোল দেখে এই ডিস্টেন্সটাকে ব্যাসার্ধ বলা হবে। ব্যাসার্ধ কোনো তো পয়েন্ট না, পয়েন্টটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এই কেন্দ্রটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আর পোল থেকে, এটা হচ্ছে পোল, পোল থেকে যে বক্রতা কেন্দ্রের ডিস্টেন্সটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ যেটা এই বৃত্তের ব্যাসার্ধ ছিল সেটাই এই পার্টিকুলার মিরারটার বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে। ক্লিয়ার? এবং এই যে ফোকাসটা, অর্থাৎ এই যে ফোকাসটা এবং এই যে ফোকাস দৈর্ঘ্যটা কি হবে না, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ এফ ইকুয়াল টু কি হয়, r/2। অর্থাৎ এখানে কি দিয়েছে, 20 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ, তার মানে 20/2, তার মানে কত হবে, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলেছে, 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান 22 কেজি ভরের একটা, দেখো এই যে গতিশক্তি থেকে কতগুলো প্রশ্ন দিয়েছে, এটা হচ্ছে তোমাদের শিফট 2 তে, মানে 2টা আলোচনা করছি আমি, কতগুলো দিয়েছে সম্ভবত 9 আগস্ট বা কত, আমি প্রথমে দিয়ে রেখেছিলাম কত তারিখে। 5 মিটার পার সেকেন্ড, তার মানে ভি ইকুয়াল টু কত, 5 মিটার পার সেকেন্ড, এম ইকুয়াল টু কত, 22 কিলোগ্রাম। তাহলে কি হবে, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে, হাফ, গতিশক্তি বলেছে হাফ ইন্টু এম কত, এম হচ্ছে 22 ইন্টু হচ্ছে 25, তাহলে 2 11 22, তার মানে 11 5 55, 5 হাতে থাকলো 5, 11 2 22, 5 27, তার মানে 275 জুল। অর্থাৎ তোমার অপশন এ উইল বি রাইট অ্যান্সার। একটি পরিবাহী রোধ কিসের সাথে ব্যস্তানুপাতিক? দেখো পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে না, একটা পরিবাহী রোধ যদি আর হয়, অর্থাৎ রোধ যদি আর আমি বলি, তাহলে সেটা লেন্থের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ লেন্থ যত বাড়বে, একটা দৈর্ঘ্য যত বাড়বে, তার রোধ তত বাড়বে একটা তারের। আবার কি হয় না, এই যে প্রস্থচ্ছেদ, এই যে দেখো তারটা মোটা, মোটা তারের রোধ কম আর সরু তারের রোধ বেশি, তার মানে তারের প্রস্থচ্ছেদের সঙ্গে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর টেম্পারেচার বাড়লে কি হয় না, রোধ বাড়ে, তার মানে টেম্পারেচারের সঙ্গে কিসের সম্পর্ক না, সমানুপাতিক সম্পর্ক। তো এই তিনটে রিলেশন তোমাকে জানতে হবে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে মানে কি হবে, ক্রস বিভাগের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ক্রস সেকশনাল যে এরিয়া, অর্থাৎ এই যে এরিয়াটা, একটা তারের যে এই যে এরিয়াটা মোটা না সরু, সেই যে ক্রস সেকশনাল এরিয়া, সেটাকে বলা যায়। দৈর্ঘ্য তো হবেই না, রোধাঙ্ক হবে না, তাপমাত্রা হবে না, কারণ আর ভ্যারিজেস টি, অর্থাৎ আর প্রপোর্শনাল টু টি, আর প্রপোর্শনাল টু এল। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট, থাইরক্সিন সংশ্লেষণের জন্য, থাইরক্সিনটা কোন চ্যাপ্টার থেকে দিয়েছে, হরমোন চ্যাপ্টার থেকে দিয়েছে। থাইরক্সিন সংশ্লেষণের জন্য কোনটা অপরিহার্য, দ্যাট ইজ আয়োডিন। গাছের কাণ্ড বা মূলের ঘের মানে বোঝো, মনে করো এইটা একটা গাছ, এই গাছটা কোন কোন ভাবে বাড়ছে, 3 ভাবে বাড়ে। একটা তো লেন্থ অনুযায়ী বাড়ছে, অর্থাৎ ওপরের দিকটায় বাড়ছে, আর একটা ঘের বাড়ছে, অর্থাৎ ঘের বাড়া মানে কি, গাছটা মোটা হচ্ছে, আগে রোগা ছিল তারপর মোটা হচ্ছে, অর্থাৎ এই দিক বরাবর বাড়ছে। আর একটা কোন দিক বরাবর বাড়ে না, এই যে ডাল, এই দুটোর মাঝখানেও কিন্তু বাড়ে। তো এই 3 প্রকার কিন্তু ভাজক কলা রয়েছে, ভাজক কলা 3 প্রকার রয়েছে, যেটাকে মেরিস্টেমেটিক টিস্যু বলি। একটা হচ্ছে পার্শ্বীয় ভাজক কলা, যেটা পার্শ্বের দিকটা বের করাবে। একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা, এটা পর্ব মধ্যে বাড়াবে। আর একটা হচ্ছে কি শীর্ষস্থ ভাজক কলা, যেটা গাছটাকে দৈর্ঘ্য বৃদ্ধি করবে। তাহলে এখানে কি বলেছে, মূলের ঘের বা কাণ্ডের ঘের মানে কি, মোটা হবে, তার মানে কি, তার মানে হচ্ছে পার্শ্বীয় ভাজক কলা উত্তর হয়ে যাবে। নিবেশিত মানে কি, পর্ব মধ্যের যখন বলবে দূরত্ব বাড়াবে তখন সেটা নিবেশিত। আর শীর্ষস্থ মানে যখন বলবে যে গাছটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে তখন শীর্ষস্থ।
এই যে এখানটা দেওয়া রয়েছে দেখো। আর আমরা এটাকে মেরিস্টেমেটিক আর পার্মানেন্ট, পার্মানেন্টের মধ্যে কি কি থাকে দেখে নাও। পার্মানেন্ট থাকে সিম্পল আর কমপ্লেক্স। কমপ্লেক্স যে টিস্যু গুলো থাকে তার মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম, আর সিম্পল গুলোর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, তো এইগুলো যদি ফান্ডামেন্টাল ক্লিয়ার করতে চাও আমি আস্তে আস্তে করব, তোমাদের আস্তে আস্তে ফান্ডামেন্টাল কিছু ক্লাস নিয়ে আসবো। যদি তোমাদের মনে হয় স্যার কিছু ফান্ডামেন্টাল ক্লাস করুন, আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে, আমি করব ক্লাসগুলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিতে কেরোসিন তেলে সংরক্ষণ করে? ভাই বলেছিলাম না, যখন সোডিয়াম আসছে ওর পক্ষে কিছু কিছু জেনে নাও, ওইটাই আসবে। তার মানে কি হবে, সোডিয়াম। এটা কিন্তু শিফট 2 এর প্রশ্ন। দেখো শিফট 1 এ একরকম প্রশ্ন, শিফট 2 তে ওইটাকেই ঘুরিয়ে দিচ্ছি, এরকমই হয়। একটু রিলেট করলে দেখবে ওইগুলোই কপি পেস্ট আসবে, আর কিচ্ছু এক্সট্রা আসবে না। নেক্সট, তাপমাত্রা সেলসিয়াস থেকে কেলভিন, আমি সেলসিয়াস থেকে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন করব। কি করব, আপনাকে অবশ্যই যেটা করতে হবে, কি করতে হবে, মনে করো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কত কেলভিন, ওর সঙ্গে 273 দিয়ে যোগ করতে হয়। এখানে কনভার্সনটা দেখে দাও, এই যে সেলসিয়াসের সঙ্গে যদি আমি কেলভিন করতে চাই 273 দিয়ে যোগ করতে হয়। ফারেনহাইট কে কিন্তু F-32 ইন্টু 5/9, এটা একটু দেখে নেবে, এভাবে করতে হয়। ঠিক আছে, নেক্সট, 2 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে, এটা এই প্রশ্নটা হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকেই ভুল করবে। দেখো 2 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু, বস্তুটা কি করেছে, প্রাথমিক বেগ কত ছিল 20 মিটার পার সেকেন্ড, সেটা উপরে আমি কি করে ছুড়ে দিয়েছি। ভালো করে বোঝো, যখন কোন একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়ে দেবো, সে তো 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে তো উপরে উঠবে, কিন্তু উপরে তো একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে তা কি হয়ে যাবে, স্টপ হবে, ওটা জিরো হবে তার স্পিডটা, তাই না? উপরে একটা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে তো ভিটা জিরো হবে। আমি একটা বস্তুকে ছুড়ে দিলাম, এইভাবে ছুড়লাম, এখানে গিয়ে স্টপ হবে, তারপর আবার নিচের দিকে আসবে। তার মানে চূড়ান্ত বেগটা কত হবে, উপরের দিকে যখন ছুটবো ভি ইকুয়াল টু জিরো হবে। তার মানে, এবং বলেছে তখন এর গতিশক্তি কত হবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ইন্টু জিরো, তার মানে জিরো হবে গতিশক্তি। অনেকে কিন্তু ভুলভাল করবে, অনেকে করবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি অনেকে করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু ভুল হবে, বি কেয়ারফুল, এখানে জিরো হয়ে যাবে উত্তর। নেক্সট, প্রকৃতিতে কোনটা এককভাবে ঘটে না, ওটা নিজে নিজে ঘটতে পারে না, কি হয়ে যাবে, বল। বলটা কিন্তু নিজে নিজে ঘটবে না, ওটার বাইর থেকে প্রযুক্ত করলে তবেই সেটা করবে। আচ্ছা, আমাদের ব্যাচের সম্পর্কে একটু বলে দিই। আমাদের ব্যাচে কিন্তু এক্সক্লুসিভলি সুন্দরভাবে চলছে আধুনিক নোট, গুরুত্বপূর্ণ ক্লাস, স্পেশাল মক টেস্ট, নিয়মিত আমি গাইড করাই, কনসেপ্ট যুক্ত ক্লাস, ডাউট ক্লিয়ার ক্লাস, চাইলে ভর্তি হতে পারো ভাই। অনেক কিছু আমি তোমাদের দিচ্ছি, নোটস দিচ্ছি, এক্সক্লুসিভ নোটস, এগুলো আমি প্রিভিয়াস লেসনে আলোচনা করেছি। অনেকে দেখবে ক্লাস নিয়ে আলোচনা করে না, শুধু ভাঁট বকে বেরিয়ে যায়। আমি তোমাদের প্রপার ক্লাস দিচ্ছি, ক্লাস দেখে ভর্তি হও, আদারওয়াইজ ভর্তি হতে হবে না। চলো চলো, ক্লোরিন গ্যাস তৈরিতে ব্যবহৃত হয়, কি বলেছিলাম, প্রশ্ন পড়ছে ব্লিচিং পাউডার। 36, অর্থাৎ বৈদ্যুতিন বিন্যাস মানে ইলেকট্রন বিন্যাস। 36 মানে কত হবে, 36 মানে কত হবে 2 8, ঠিক আছে 2 8, তারপরে কত হবে 18, 8 2 10, 10 18 10 কত হচ্ছে 28, 28, আর তারপর কত হবে 29 30 31 32 33 34 35 36, ওটা 2 8 18 8। ঠিক আছে, 2 8 18 8, অপশন বি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ধাতুগুলি অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া করে, অর্থাৎ ধাতুগুলি যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে, তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হবে। Zn প্লাস H2SO4 ইকুয়াল টু আমি কি পাই, ZnSO4 প্লাস H2, হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন। মনে পড়ছে, এটা কি লবণ, এটা কি একটা ধাতু, এটা কি অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ধাতুর বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে, লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কিন্তু যদি মেটাল অক্সাইড বলে, ধাতব অক্সাইড বলে, তখন লবণ এবং ইয়ে দেবে, লবণ এবং জল দেবে, খার না, লবণ এবং জল দেবে। কারণ মেটাল অক্সাইড গুলো কি না, মেটাল অক্সাইড গুলো যদি মেটাল অক্সাইড গুলো খার, এই খারটা মানে মানে কি বলবো, যে বেসিক ইন নেচার, সেটা যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল দেবে, কারণ অ্যাসিড এবং বেস রিঅ্যাকশন করে লবণ আর জল দেয়। কিন্তু শুধু মেটাল বললে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। নেক্সট, নিচের কোনটি জড়িত থাকলে আরো বেশি বৈচিত্র্য তৈরি হবে, অর্থাৎ যৌন প্রজনন যদি হয়, যৌন প্রজনন যদি হয়, মেল রিপ্রোডাক্টিভ যেটা হয় যেটা মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন, তখন কি হয়, ডিএনএ আরএনএ ক্রোমোজোম মিওসিস ঘটে, ফলে সেখানে কি হয়, বেশি বৈচিত্র্য সৃষ্টি হবে। ঠিক আছে, নিচের কোন বিবৃতি বেঠিক, চাপ হ্রাসের সাথে সাথে বরফের গলনাঙ্ক হ্রাস পায়, ঠিক আছে, চাপ হ্রাস করলে বরফের গলনাঙ্ক হ্রাস পায়, চাপ বৃদ্ধি করলে বৃদ্ধি পায়। তরলের ফোঁটাগুলি গোলাকাকৃতি, তরলগুলির পৃষ্ঠটানের বৈশিষ্ট্য কারণ, অর্থাৎ তরল ফোঁটাগুলি গোলাকার কেন হয়, পৃষ্ঠটানের জন্য, একদম ঠিক আছে। বাষ্পায়ন শুধুমাত্র তরল পৃষ্ঠে হয় না, বাষ্পায়ন শুধুমাত্র তরল পৃষ্ঠে হয় না, হ্যাঁ বাষ্পায়ন তরল পৃষ্ঠে বেশি হয় কিন্তু সাইড থেকেও হয়। তো এইটা হয়ে যাবে তোমাদের সঠিক, মানে এই অপশনটা ঠিক হয়ে যাবে, কারণ স্টেটমেন্টটা ভুল দেওয়া রয়েছে। তো দেখো এই ছিল আজকের ক্লাস। আজকে কিন্তু 40টা ম্যারাথন প্রশ্ন তোমাদের আমি করালাম, 40টা ম্যারাথন প্রশ্ন করালাম,
সবাই অ্যাকচুয়ালি একটা কথা বলছি, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, তাহলে আমি তোমাদের আরআরবি, আমি আবারও কথা দিচ্ছি, আরআরবি যত ভ্যাকেন্সিজ তোমাদের আছে প্রত্যেকটা সায়েন্স পড়াবো। আর আগামী দিনে আমি পিএসসির মিসলেনিয়াস, পিএসসি সম্পর্কিত অনেকেই বলছে স্যার পিএসসিটা একটু দেখুন, আপনি তো পুরোপুরি রিলেট হয়ে গেলেন, তাদের জন্য ভিডিও আসবে, চাপ নেই। আর ম্যাথের জিএরও ভিডিও আসবে, কিন্তু সায়েন্সটা আমি মেইনলি শেষ করবো, বাংলায় সায়েন্স পাবেন। আর লাস্ট একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই তারা কিন্তু নিচের নাম্বারে ফোন করে দাও। 10th এপ্রিল থেকে ব্যাচটা শুরু হয়েছে, আর আমি 4-5 দিন মূলত অ্যাডমিশন নেব, তারপর অ্যাডমিশন নেব না, তারপর আবার তোমাদের অ্যাজ ইট ইজ ক্লাস চলবে ইউটিউবে, সেখান থেকে তুমি করতে পারো। সবাই খুব ভালো দেখো, থ্যাংকস ফর ওয়াচিং।